আমি উপরের ঘরে উঠে এলাম। রাত গভীর, জানলার বাইরে চাঁদ নেই, ভরা অমাবস্যা। শরীরটা কেমন যেন ঝিমঝিম করছে, তাই বালিশে মাথা রাখলাম। কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি। হঠাৎ ঘুম ভাঙল একটা মৃদু কিচিরমিচির শব্দে। উঠে ঘড়ি দেখলাম, রাত 3টে। শব্দটা আসছে জানালার দিক দিয়ে। আমি জানালার দিকে এগিয়ে গেলাম। আস্তে আস্তে জানালাটা খুললাম। জানালার পিছনে উঠোন, স্পষ্ট দেখা যায় এখান থেকে। সেখানে একটা পুরনো কাঠের দোলনা চোখে পড়ল। দোলনার উপর বসে আছে হারাধন আর মিনতি, দোল খাচ্ছে। বাবা মেয়ে মিলে এই রাত দুপুরে দোল খাচ্ছে, আর নিজেদের মধ্যে একটা কোন অজানা ভাষায় কিচিরমিচির করছে। হঠাৎ আমার চোখ পড়ল হারাধন আর মিনতির পায়ের দিকে। আমি আর যেন নিজেকে ধরে রাখতে পারলাম না। আমার মাথাটা তীব্র ঝনঝন করে উঠতে লাগলো। শিরদাঁড়া দিয়ে হিমশীতল বাতাস বয়ে গেল। আমি দেখলাম হারাধন আর মিনতির দুটো পা নেই। নমস্কার বন্ধুরা, গল্প আসরের আরও একটি নতুন গল্পে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনারা শুনবেন সৌম্যজিৎ ঘোষের কলমে একটি ভৌতিক গল্প, যার নাম বাংলোয় এক রাত। গল্পটি কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য, তাই 18 বছরের নিচের শ্রোতারা এই গল্প থেকে বিরত থাকুন। শুরু হচ্ছে আজকের গল্প, বাংলোয় এক রাত। আমি ঠিক জানি না কেন সেদিন মনটা এত অস্থির ছিল। কলকাতার রাস্তাগুলো তখনও আজকের মতো এত ঝকঝকে নয়। বড় বড় ফ্লাইওভার নেই, মেট্রো থাকলেও সব জায়গায় পৌঁছায় না। মোবাইল ফোন তখন সবে সবে এসেছে, কিন্তু এখনকারের মতো টাচ স্ক্রিন, ইন্টারনেট এসব তখন স্বপ্ন। পকেটে আমার ছোট্ট একটা নোকিয়ার ফোন, যার স্ক্রিনে শুধু সবুজ আলো জ্বলে ওঠে। তাতে কতগুলো নাম্বার, কয়েকটা মেসেজ, এর বাইরে আর কিছু নেই। একদিন বিকেলবেলায় আমি হেঁটে যাচ্ছিলাম শ্যামবাজারের দিক থেকে। অফিস থেকে একটু আগেই বেরিয়েছিলাম। শরীরটাও বেশ কিছুদিন ধরে ভালো যাচ্ছে না। বুকের ভেতর কেমন একটা চাপ, মাথা ঘোরে মাঝে মাঝেই। ডাক্তার বলেছে স্ট্রেস কমান, ঘোরাঘুরি করুন। কিন্তু ঘোরাঘুরি করার মতো মনটাই তো নেই। অফিস থেকে বেরিয়ে আমি হাঁটছিলাম। কোথায় যাচ্ছি নিজেই জানতাম না। রাস্তার শব্দ, বাসের হর্ন, রিক্সার ঘন্টি, ফেরিওয়ালার ডাক সব কিছুই কানে ঢুকছিল, আবার যেন ঢুকছিলও না। মাথার ভেতরে যেন এক অন্য জগৎ চলছিল। অদ্ভুত সব ভাবনা। জীবনটা ঠিক কোথায় গিয়ে দাঁড়ালো, এই প্রশ্ন বারবার ফিরে আসছিল। হঠাৎ একটা তীব্র ব্রেকের শব্দ, আর ঠিক সেই মুহূর্তে কেউ আমার হাতটা এমন জোর করে টেনে নিল যে আমি ভারসাম্য হারিয়ে প্রায় পড়েই যাচ্ছিলাম। আরে এই দেখে শুনে হাট, আর একটু হলেই তো। আমার চোখের সামনে দিয়ে একটা গাড়ি ঝাঁকুনি দিয়ে চলে গেল। কয়েক সেকেন্ড আগেও আমি ওই গাড়িটার ঠিক সামনেই ছিলাম। হৃৎপিণ্ডটা তখনও বুকের ভেতরে ধাক্কা মারছিল। আমি ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে তাকালাম যে লোকটা আমাকে টেনে নিয়েছে তার দিকে। আর তাকাতেই আমার যেন মনে হলো সময়টা হঠাৎ থেমে গেল। আমার গলাটা নিজের কানে খুব অপরিচিত শোনালো। সে একটু হেসে
তাকিয়েছিল আমার দিকে। সেই একই হাসি, চোখের কোণে হালকা ভাঁজ, চুলগুলো আগের চেয়ে একটু ছড়ানো, মুখে দুদিনের দাড়ি, তবু ভুল হওয়ার কোনো জায়গা নেই। কি রে সুমন, এতদিন পর তোর সঙ্গে দেখা, আর তুই কি গাড়ির নিচে চাপা পড়ে মরবি নাকি? আমি বিশ্বাস করতে পারছিলাম না, কত বছর হয়ে গেল। স্কুল শেষ হবার পর কলেজের শুরুতেই ও আলাদা হয়ে গিয়েছিল। তারপর ধীরে ধীরে যোগাযোগটা একেবারেই নেই। শুনেছিলাম ও নাকি ভালোই ব্যবসা ট্যাবসা কিছু একটা করছে, কিন্তু সামনে থেকে হঠাৎ তুই এখানে। আমি শুধু এইটুকুই বলতে পারলাম। অজয় কাঁধটা ঝাঁকালো। এই তো কলকাতাতেই। তুই বরং বল, এমন অন্যমনস্ক হয়ে হাঁটছিলিস কেন? মনটা কোথায় ছিল তোর? আমি হালকা হাসার চেষ্টা করলাম। কি বলবো বুঝে উঠতে পারলাম না। আমি তো নিজেই জানি না যে ঠিক আমার সাথে কি হয়েছিল। তাই বললাম, লেখাগুলো মাথার ভিতরে ঘুরছিল, জানিস তো গল্প লিখি। ও আমার দিকে একটু আগ্রহ নিয়ে তাকালো। এখনো? তা নতুন কোনো প্লট ভাবছিস বুঝি? হ্যাঁ রে, আর একটা প্রাইভেট অফিসে চাকরি করি। সকালে অফিস, রাতে গল্প, তাই মাথাটা ঘুরে গিয়েছিল। আমরা রাস্তার এক পাশে দাঁড়িয়ে কথা বলতে লাগলাম। লোকজন পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, কিন্তু আমাদের দিকে তাকাচ্ছে না। অথচ আমার মনে হচ্ছিল এই মুহূর্তটা আমার জীবনের কোনো গুরুত্বপূর্ণ জায়গায় দাঁড়িয়ে আছে। অজয় হঠাৎ আমার মুখের দিকে ভালো করে তাকালো। তোর চেহারাটা ভালো লাগছে না রে, রোগা হয়ে গেছিস বড্ড। আমি মুখ ফিরিয়ে নিলাম। তারপর বললাম, শরীরটা ভালো নেই, ডাক্তার বলেছে বিশ্রামের দরকার। ও কিছুক্ষণ চুপ করে রইল। তারপর হঠাৎ বলল, বুঝলি, তাহলে তুই একটু ঘুরেই আয়, আর দেরি করিস না। আমি অবাক হয়ে তাকালাম। কোথায় যাব? বললেই তো আর যাওয়া যায় না। আমার কথা শেষ হতে না হতেই অজয় বলে উঠল, আমার একটা বাংলো আছে গ্রামের দিকে, কলকাতার কোলাহল থেকে অনেকটাই দূরে। ওর গলাটা হঠাৎ যেন একটু ভারী হয়ে গেল। গ্রামটার নাম উদাসীপুর। নামটা শুনেই কেমন একটা ঠান্ডা স্রোত বয়ে গেল শরীরের ভিতর দিয়ে। জানি না কেন। উদাসীপুর, আমি বললাম। হ্যাঁ, শান্ত জায়গা, কদিন থাকলে তোর শরীর মন দুটোই ভালো হবে। বলতে বলতেই ও পকেট থেকে একটা চাবির গোছা বের করলো। আমি অবাক হয়ে গেলাম, তখনও বুঝতে পারছিলাম না কি হচ্ছে। এই নে। ও আমার হাতে চাবিটা ধরিয়ে দিল। মানে এখন? আমার পুরো কথাটা শেষ করতে দিল না। আমি প্রায় হতবাক। হ্যাঁ, সময় নষ্ট করিস না, কাল পরশুই চলে যা। ও হালকা হেসে বলল, চিন্তা করিস না, ওখানে দুজন থাকবে, তো টেক কেয়ার করবে। কারা? আমি জানতে চাইলাম। অজয় একটু থমকে গেল, তারপর বলল, ওরা নিজেরাই বুঝিয়ে দেবে যে ওরা কে। তুই ওখানে গিয়ে শুধু থাক, কয়েকটা দিন বিশ্রাম নে। কথাটা কেমন যেন অসম্পূর্ণ লাগলো। আমি আরও কিছু বলতে যাচ্ছিলাম, ঠিক তখনই ও বলল, আমাকে এখন যেতে হবে রে, জরুরি কাজ আছে, পরে আবার দেখা হবে। এই নে, এই ডায়েরিটা রাখ দেখি। আমি কিছু বলার আগেই ও ভিড়ের মধ্যে মিশে গেল, একবারও পিছন ফিরে তাকালো না। আমি দাঁড়িয়ে রইলাম, হাতে সেই চাবি, একটা পুরনো ভারী লোহার চাবি। হঠাৎ মনে হলো এতক্ষণ যা ঘটল সবটাই যেন কোনো গল্পের দৃশ্য। সেদিন রাতেই আমি সিদ্ধান্ত নিয়ে ফেললাম, উদাসীপুর যাব। কয়েকদিনের মধ্যেই আমি উদাসীপুরের উদ্দেশ্যে রওনা হলাম। ট্রেন থেকে নেমে বাস, তারপর ভ্যান। শেষে যখন গ্রামের ভেতর ঢুকলাম তখন সন্ধে নেমেছে।
চারিদিকে অদ্ভুত নিস্তব্ধতা। পাখির ডাক নেই, শুধু দূরে কোথাও ঝিঁঝি পোকার শব্দ। বাংলোটা দেখতে পেতেই আমার বুকের ভিতরটা কেমন করে উঠল। সন্ধে হয়, তাই আমাকে নামিয়ে দিয়ে ভ্যানওয়ালা আর সেখানে দাঁড়ালো না, চলে গেল। আমি দরজার সামনে কয়েক সেকেন্ড নিশ্চুপ হয়ে দাঁড়িয়েছিলাম। অজয় যে বাংলোর কথাটা বলেছিল সেটা এত পুরনো, এটা আমার কল্পনাতেও ছিল না। বাড়িটা বড়, কিন্তু যতটা বড় তার চেয়েও বেশি পুরনো। খসে পড়া রং, উঁচু বারান্দা, লম্বা জানালা আর চারপাশে বিশাল গাছ যেন বাড়িটাকে আড়াল করে রেখেছে। আমি ধীরে ধীরে দরজার সামনে গেলাম। দরজাটায় তালা বন্ধ, সামনে একটু ফাঁকা জায়গা, তারপর বাড়ির মেন গেট। চাবিটা ঢুকিয়ে ঘোরাতেই একটা শব্দ হলো, গেটটা খুলে গেল। সামনের মাঠ ধরে আমি এগিয়ে গেলাম। তারপর বাড়ির মেন গেটের চাবিটা লাগাতে যাব, এমন সময় দরজাটা খুলে গেল। ভেতর থেকে ভেসে এলো একটা কর্কশ বুড়োর গলা। আপনি কি সুমন বাবু? আমি চমকে উঠলাম। সামনে দাঁড়িয়ে আছে এক বৃদ্ধ, ধুতি পাঞ্জাবি পরা, চোখ দুটো অদ্ভুতভাবে উজ্জ্বল। আমি হারাধন, এই বাড়ির দেখাশোনা করি। তার পিছনে অল্প আলোয় আমি আর একটা ছায়া নড়তে দেখলাম। একজন মহিলা, বয়স দেখে মনে হয় 25 থেকে 30-এর মধ্যে। পরনে সাদা শাড়ি, লম্বা কালো চুল। সে ধীরে ধীরে সামনে এগিয়ে এলো। হঠাৎ হাত জোর করে প্রণাম করে বলল, আমি মিনতি। আর কতক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকবেন দাদাবাবু? ভেতরে আসুন। নরম গলায় বলল সে। মহিলার এই কথাটি শুনে হঠাৎ যেন আমি একটু স্বাভাবিক হলাম। তারপর বাড়ির ভিতরটা একটু ভালো করে লক্ষ্য করলাম, এবং হঠাৎ করেই যেন আমার ষষ্ঠ ইন্দ্রিয় আরো সজাগ হয়ে উঠল। জানি না এতক্ষণ কেন আমার ঘ্রাণ শক্তি কাজ করেনি, তবে এখন একটা ঠান্ডা স্যাঁতস্যাঁতে গন্ধ নাকে এসে লাগলো, যেন বহুদিন ধরে এই বাড়িতে রোদ ঢোকেনি। সন্ধ্যার আলো তখন প্রায় নিভে এসেছে। বাড়ির ভিতরে একটা কেরোসিনের লণ্ঠন জ্বলছিল। তার আলোয় দেওয়ালের ছায়াগুলো অদ্ভুতভাবে মায়াচ্ছন্ন। মনে হচ্ছিল যেন দেওয়ালের গায়ে কেউ জাল বিস্তার করে রেখেছে। হঠাৎ আমার মনে হলো আমি মেন দরজার চাবি খুলে ঢুকেছি, মানে দরজা বন্ধ ছিল। এই দুটো মানুষ বাড়ির ভেতরে ঢুকলো কিভাবে? আমার মনে কথাটা যেন হঠাৎ করেই সামনের থাকা মানুষটি বুঝে ফেলল। সে আমায় বলল, আমি বুড়ো মানুষ বাবু, সব সময় সব দিকে নজর দিতে পারি না। বিধবা মেয়েকে নিয়ে এত বড় বাড়িতে থাকি, তাই সামনের গেটটায় তালা দিয়ে রাখি, যাতে গ্রামের খারাপ লোকজনেরা বাড়ির ভেতর ঢুকে আসতে না পারে। আর এই বাড়ির পেছনে একটা দরজা আছে, সেটা দিয়ে আমরা বাইরে যাওয়া আসা করি। আপনি ভেতরে আসুন বাবু, দরজার সামনে দাঁড়িয়ে থাকলে ঠান্ডা লাগবে। গ্রামের ঠান্ডা তো একটু বেশি পড়ে। তবে আমি খুব অবাক হলাম। আমার মনের কথা এই লোকটা কি করে বুঝে ফেলল? সে কি তবে মন পড়তে পারে?
এসব ভাবনা মাথা থেকে সরিয়ে দিলাম। এমনি মন মেজাজে ঠিক নেই, আবার একটা উটকো ঝামেলা নিয়ে ভাবতে শুরু করব, নিজের শরীর খারাপ হবে। তার মধ্যে এরকম গ্রাম, এখন হঠাৎ করে যদি কিছু একটা হয় ডাক্তার পাওয়া অসম্ভব। তাই কথাটা নিজের মনে মনেই এড়িয়ে গেলাম। তবে হারাধনকে খুব অদ্ভুত লাগলো। হারাধনের গলায় কোনো উষ্ণতা নেই, আবার শীতলও নয়, যেন বহু বছর ধরে একই সুরে কথা বলার অভ্যাস। আমি ধীরে ধীরে ভিতরে ঢুকলাম। বাড়ির ভিতরটা বিশাল। সামনে একটা বড় হল ঘর, ছাদের কাঠের বিমগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। কোথাও কোথাও মাকড়সার জাল, মেঝেতে লালচে মাটি, অনেক জায়গায় ফাটল। ডান দিকে একটা লম্বা করিডোর, সারি সারি বন্ধ দরজা। বাঁদিকে রান্নাঘর আর খাবার ঘর। তবে এই বাড়িটা যেন সময়ের বাইরে দাঁড়িয়ে আছে। এখানে ঢুকতেই আমার মাথাটা একটু ঝিমিয়ে এলো। শরীরের ভিতরে কেমন যেন ভারী একটা ভাব। ঠিক তখনই আমি আবার তাকে দেখলাম। মিনতি হঠাৎ হাতে একটা লণ্ঠন নিয়ে এসে আমাদের সামনে দাঁড়ালো। এতক্ষণ যে এখানে ছিল না বা কখনই বা এখান থেকে গেল তা আমি অনুভব করতে পারিনি। লণ্ঠনের আলোয় তার মুখটা স্পষ্ট হলো। গায়ে সাদা শাড়ি, খুব সাধারণ। শাড়ির আঁচলটা কাঁধে আলতো করে রাখা। গ্রামের মেয়ে তো, তাই ঠান্ডা বোধহয় খুব একটা লাগে না। এই ঠান্ডার মধ্যেও তিনি শুধু একটা শাড়ি পরে আছেন, শীতের বস্ত্র তার গায়ে নেই। তবে অল্প বয়সে বিধবা মহিলার শরীরের গঠন বেশ আকর্ষণীয়। তার সাদা শাড়ির ওপর দিয়ে তার সুগঠিত স্তনযুগলের আকৃতি চোখে পড়ার মতো। তার শরীরের মধ্যে একটা অদ্ভুত আগুন আছে, আর মুখের মধ্যে একটা অদ্ভুত মায়া। তার চোখ দুটো ফুলের পাপড়ির মতো নিষ্পাপ, যেন সামনে থাকা আমাকে কিছু বলতে চায়। চুলগুলো লম্বা, কালো, পিঠ বেয়ে নেমে এসেছে। মুখের গড়ন গ্রাম বাংলার মেয়েদের মতন। নাকের মাঝখান দিয়ে একটা কাটা দাগ, খুব সূক্ষ্ম কিন্তু চোখে পড়ে। আমার দিকে অদ্ভুতভাবে চেয়ে আছে। হঠাৎ আমি চোখ নামিয়ে নিলাম তার দিক থেকে। লক্ষ্য করলাম আমি চোখ নামিয়ে নেওয়ার পর সে তার গায়ের আঁচলটা একটু ঠিক করে নিল। তারপর বলল, আপনি অনেকটা রাস্তা পেরিয়ে এসেছেন দাদাবাবু, ক্লান্ত লাগছে নিশ্চয়ই। আর দাঁড়িয়ে থাকবেন না, ওপরে যান, আমি আপনার খাবার জাল পৌঁছে দিচ্ছি। তার গলাটা খুব নরম কিন্তু অদ্ভুতভাবে মায়াবী। হ্যাঁ, একটু ক্লান্ত লাগছে। আমি নিজেই অবাক হলাম। কেন জানি না, ওর চোখের দিকে তাকাতে আমার কেমন অস্বস্তি লাগছিল, আবার চোখ ফেরাতেও ইচ্ছে করছিল না। এর মধ্যেই হারাধন বলল, আপনার ঘরটা উপর তলায়, আমি দেখিয়ে দিচ্ছি। আসুন, আমার সাথে আসুন। আমরা কাঠের সিঁড়ি বেয়ে উঠলাম। সিঁড়ির প্রতিটা ধাপে পা ফেলতেই কড়মড় শব্দ হচ্ছে। মনে হচ্ছিল বাড়িটা যেন আমার উপস্থিতি টের পাচ্ছে। তারপর আমি গিয়ে পৌঁছালাম দোতলায়। ঘরটা বড়, একটা লোহার খাট, পুরনো আলমারি, একটা জানালা। জানালাটা খুলতেই গ্রামের অন্ধকার ছড়িয়ে পড়ল ভেতরে। কিছুটা দূরে গাছের মাথা নড়ছে। ঘরটায় ভ্যাপসা গন্ধ ছিল, হয়তো বন্ধ থাকে বলে। তাই আমি জানালাটা খুললাম।
তার মধ্যেই হারাধন আমাকে বলে উঠল, রাতে দরজা জানলা বন্ধ করে ঘুমাবেন বাবু। কেন? আপনি কি ভাবছেন আমি কি একদম ঠান্ডা সহ্য করতে পারি না? এটা গ্রাম, জানেনই তো, নানা রকম আওয়াজ হয়, তার ওপর ঠান্ডা হাওয়া তো আছেই। তারপর আর কিছু না বলেই সে নিচে নেমে গেল। কথাটায় আমি সেভাবে অত পাত্তা দিলাম না। বেশ কিছুক্ষণ কেটে গেল। আমাকে খাবার জন্য উপরে ডাকতে এলো মিনতি। আমি তখন খাটে শুয়েছিলাম। দাইদা বাবু, খেতে যাবেন তো চলেন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই যাব, খিদে পেয়েছে। ই মা, দেখছেন তো আমারই ভুল। আপনি সেই কখন এসেছেন? আপনাকে যে একটু মুড়ি দিয়ে যাব আমার মনেই নেই। এই পোড়া মনটাকে নিয়ে যে কি করি। না না, ঠিক আছে, আমি তো বেশ কিছুক্ষণ আগেই এলাম। এখন তো বেশি বাজেও নি, রাত 8টা। তা বললে হয় দাদা বাবু? আপনি তো অজয় দাদা বাবুর বন্ধু। আপনার খাতির যত্ন করা এ তো বড় ভাগ্যের ব্যাপার। আর আপনার আমি খেতে দিতেই ভুলে গেলাম। না না, এই কাজের ক্ষমা হয় না। আপনি শিগগিরই চলুন তো আমার সাথে। আমি রান্না করেছি, তবে আজ বেশি কিছু করতে পারিনি। আজ তো নিরামিষ, কাল আপনাকে মাংস খাওয়াবো। মিনতির এই কথা শোনার পর সে আমাকে আর এক দ্বন্দ্ব বসতে দিল না। এক কথায় আমাকে তার নিজের সঙ্গে করে উপর থেকে নিচে নিয়ে গেল। খাবার টেবিলে আমার জন্য খাবার সাজিয়ে রেখেছিল হারাধন। খাবারে ছিল ভাত, ডাল, আলু ভাজা, আলু পোস্ত। যেহেতু বলেছি আমার খিদে পেয়েছে, তাই আবারও 2টো ভাত বেশি খেতে হলো মিনতির কথায়। খাওয়া দাওয়া সেরে আমি যখন ওপরে এলাম তখন ঘড়িতে 9টা বেজে গেছে। 9টা মানে গ্রাম অঞ্চলে বেশ রাত। অনেকটা জার্নি করে এসেছি, শরীর ক্লান্ত, তাই আজ আর লেখা নিয়ে বসতে শরীর চাইছে না। দরজা বন্ধ করে অগত্যা নিজের বিছানা করতে যাব, এমন সময় দরজায় 2টো টোকা মারার শব্দ হলো। আমার পিঠের শিরদাঁড়া দিয়ে একটা হিম শীতল বাতাস বয়ে গেল। আমি বললাম, কে? বাইরে কে আছো? ভিতরে এসো, দরজা খোলা আছে। আমি দাদা বাবু। গ্রাম অঞ্চল তো, তাই রাতের দিকে খুব মশা হয়। এই মশার ধূপটা আপনাকে দিতে এলাম। বাবা বলল, কোথায় রাখবো? ওই টেবিলের উপর রেখে দাও। আপনি বুঝি শুয়ে পড়েছিলেন? হ্যাঁ। অনেকটা রাস্তায় এসেছেন, শরীর ক্লান্ত, আজ শুয়ে পড়াই ভালো। তবে রাতে যদি দরকার হয় ওপর থেকেই আমাকে ডাকবেন, নিচে যাবার দরকার নেই। নিচে গেলে কি হবে? আপনি বড় প্রশ্ন করেন দাদা বাবু, ছেলে মানুষের মতন। এই বাড়িতে চারিদিকে অন্ধকার। আপনি আজ নতুন এসেছেন, রাতের বেলা কোথায় হোঁচট খাবেন, তার জন্যই বলছিলাম যদি কোনো দরকার হয় আমাকে ডাকবেন, আমি ছুটতে চলে আসবো। মিনতির কথা শুনে আমি একটু অবাক হলাম। আমার মনে হলো মেয়েটা বড্ড গায়ে পড়া। আমি হয়তো অজয়ের বন্ধু বলেই এত খাতির যত্ন করছে, কিন্তু তবু যেন আমার মনে হচ্ছে খাতির যত্ন করার বহরটা একটু বেশি। আমি একটু বিরক্ত হলাম, তবে নিজেকে সামলে নিয়ে বললাম, ঠিক আছে, তুমি এখন যাও, প্রয়োজন হলে আমি তোমায় ডাকবো। আমার কথায় আপনি বিরক্ত হচ্ছেন, তাই না দাদা বাবু? কথাটা শুনে আমার বুকের ভিতরটা ধুকপুক করে উঠল। বাবা মেয়ে দুজনেই কি মনের কথা বুঝতে পারে? আমি যে বিরক্ত হচ্ছি সেই কথাটা তো আমি একবারও মিনতিকে বলিনি। তাহলে মিনতি বুঝলো কিভাবে? আমি তো আপনার ভালোর জন্যই বলছিলাম দাদা বাবু, রাগ করার তো কিছু নেই। ঠিক আছে, আপনি যখন বলবেন আমি তখনই আসব। আমি এখন যাই। আমার কথার আর অপেক্ষা না করেই ঘর থেকে বেরিয়ে গেল মিনতি। আমি নিজের মনে মনে একটু খারাপ বোধ করতে লাগলাম।
যে মেয়েটাকে আমি হয়তো কষ্ট দিলাম, কিন্তু আমার মনে মনে এটাও ভাবলাম, সেই কষ্ট দেবার মতো কথা তো আমি তাকে বলিনি, তবে সে আমার মনের কথা জানতে পারলো কিভাবে? এইসব মাথায় ঘুরতে ঘুরতে দরজা বন্ধ করে মাথায় বালিশ দিয়ে কখন ঘুমিয়ে পড়েছিলাম মনে নেই। ঘুমের মধ্যে আমি অনুভব করলাম একটা কান্নার আওয়াজ। মহিলা কণ্ঠ। বুঝতে অবশ্যই আমার অসুবিধা হলো না যে কান্নাটা মিনতির। আমি দেখলাম আমার ঘরের কোণে বসে কাঁদছে মিনতি। কোনো জাদু বলে আমি বিছানা থেকে উঠে তার দিকে এগিয়ে গেলাম। এগিয়ে যেতেই আমি মিনতিকে ডাকলাম। মুখ তুলে মিনতি বলল, আমার কথা তো আপনার অসহ্য লাগে দাদাবাবু, তাহলে ডাকছেন কেন আমাকে? সে কথা তো আমি একবারও বলিনি। মনে মনে তো বলেছেন, তার মানে আপনি আমাকে ভালোবাসেন না? না, আমি তোমাকে। হঠাৎ আমার ঘুমটা ভেঙে গেল। জোরে শ্বাস নিতে নিতে আমি বিছানায় উঠে বসলাম। অনুভব করলাম এই শীতের দিনেও আমি বেশ ঘেমে গেছি। খানিকক্ষণ বাদে আমি বুঝতে পারলাম আমি এতক্ষণ ধরে স্বপ্ন দেখছি। তবে ঘুমের মধ্যে আমি এমন স্বপ্ন কেন দেখলাম যে মিনতি আমার কাছে ভালোবাসা আবদার করছে? এইসব নিয়ে না ভেবে ঘড়িতে দেখলাম রাত 2:30। আবার আমার চোখ বুজে এলো, তবে মনের মধ্যে একটা অস্থিরতা। হয়তো শরীর ক্লান্ত থাকার জন্যই খুব তাড়াতাড়ি চোখটা লেগে গেছিল। তবে এই ঘুমের মধ্যে আমি এবার স্পষ্ট অনুভব করছি, জানেন, আমার মাথায় যেন কেউ বিলি কেটে দিচ্ছে। আমি যেটুকু বুঝলাম এটা কোনো নারীর হাতের স্পর্শ। মনের মধ্যে কথাটা নাড়া দিতেই একটা অচেনা গলা আমায় প্রশ্ন করল, কেমন লাগছে দাদাবাবু? আমি আর চোখ খুলতে পারছি না, জানেন। চোখ বোঝা অবস্থাতেই আমি সম্মতি জানালাম, যেন উত্তরে বললাম, খুব ভালো। কিছুক্ষণ পর আমার সারা শরীর উত্তপ্ত হয়ে উঠল। মিনতি সেই কথা যেন বুঝে গেল। আমি অনুভব করলাম একটা নরম হাতের আঙুল আমার সারা শরীর স্পর্শ করছে। তার হাতের ছোঁয়ার আগুনে আমার সারা শরীরে শিহরণ খেলে যাচ্ছে। কিন্তু এবার আমি হাজার চেষ্টা করেও চোখ খুলতে পারছি না। আমি বেশ বুঝতে পারছি এবার ওই হাতের আঙুলের টার্গেট কোথায়। বেশ কিছুক্ষণ পরেই আমি অনুভব করলাম আমার লিঙ্গে হাত বোলাচ্ছে একটা উত্তপ্ত নরম হাতের আঙুল। একটা গরম জীব আমার লিঙ্গে লেহন করছে। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না, জানেন। তার যৌন আহ্বানে আমাকে সম্মতি জানাতে হলো। শুরু হলো এক উন্মত্ত লীলা খেলা। তারপর আর কিছু মনে নেই। যখন আমার ঘুম ভাঙল তখন ঘড়িতে দেখি সকাল 6টা। তবে আমার সাথে কেন এমন হলো তা নিয়ে আমি একটু উদ্বিগ্ন হলাম, যে সত্যি আমার সাথে এইসব কি হচ্ছে। তখনই দরজায় আবার দুটো টোকা। বাইরে থেকে একটা শব্দ ভেসে এলো। গলাটা চিনতে অসুবিধা হলো না মিনতির। উঠে দরজাটা খুলতে যাব, এমন সময় আমি দেখলাম আমার দরজাটা লক খোলা। কিন্তু আমি আরো আশ্চর্য হলাম, সকাল 6টা বাজে, কিন্তু বাইরে এখনো আলো ফোটেনি কেন? আবার যেন মিনতি আমার মনের কথা বুঝতে পেরে গেল। এবার দেখি পাশে হারাধনও দাঁড়িয়ে।
মিনতি বলল, এখন সন্ধে 6টা, সকাল অনেক আগেই হয়ে গেছে দাদাবাবু। মিনতির কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। সন্ধে 6টা বাজে মানে? আমি কাল রাত থেকে এতক্ষণ ঘুমাচ্ছিলাম। আপনার জ্বরে কোনো হুঁশ ছিল না বাবু। গ্রামের ওই রতিন ডাক্তার এসে আপনাকে দুবার দেখে গেছেন, ওষুধও দিয়ে গেছেন। এই ওষুধে কাজ করেছে বলেই তো এখন উঠে দাঁড়াতে পারছেন। হারাধনের কথা শুনে আমার মাথাটা কেমন ঘুরে গেল। জ্বর হয়েছিল মানে? কতক্ষণ আমি ঘুমিয়েছিলাম? আমার যতদূর মনে পড়ে, কাল রাত 2:30-এর সময় আমি ঘড়ি দেখেছি। এরকম নানা রকম প্রশ্ন আমার মনে ঘুরতে লাগলো। তার মধ্যে মিনতি ঘরের ভিতরে এসে আমাকে বলল, আপনি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকবেন না দাদাবাবু, আপনার শরীরে তো জোর কম, পড়ে যেতে পারেন। রাত বিরেতে ডাক্তার ডাকলে আর আসবে না। এখন আপনার এই ওষুধটা আছে, এটা খেয়ে একটু বিশ্রাম করুন। রাতের খাবার তৈরি হয়ে গেলে আমি আপনাকে ডেকে নিয়ে যাব। জ্বরের মধ্যে তো আমি আপনাকে 2বার খাইয়ে দিয়েছিলাম। ওই ডাক্তার একটা কি দিয়ে গেছিল, ওটাকে জলের মধ্যে ফুটিয়ে। আমি আপনাকে কালই বলেছিলাম বাবু, গ্রামের ঠান্ডা তো, লেগে গেলেই বিপদ। আসলে আপনারা শহরে থাকেন, সেখানে এখানের থেকে ঠান্ডা অনেক কম, তাই হয়তো আপনার ঠান্ডাটা সহ্য হয়নি। আপনি আর এই ঠান্ডায় এখন নিচে নামবেন না, আপনি ওপরেই থাকুন। যদি বলেন তো আমি আপনার সাথে থাকতে পারি। হারাধন আমার কাছে থাকতে পারে, এই কথাটা শুনেই আমি বাধা দিলাম। এখন আমি আমার শরীরে শুধু একটু মাথা ঝিমঝিম ছাড়া আর কিছু অনুভব করতে পারছি না। তাই খানিকটা অবাক আর বিরক্ত হয়েই আমি মিনতি এবং হারাধনকে নিচে যেতে বললাম। আমার কিছু প্রয়োজন হলে আমি অবশ্যই তাদের ডাকব। এই কথা শুনে তারা চলে গেল। কিন্তু আমার সাথে এত কিছু ঘটে গেল, এটা আমি যেন মনকে কিছুতেই বোঝাতে পারছি না। তার মধ্যে রাতে আমি স্বপ্নে যেগুলো দেখলাম, তাহলে কি সব মিথ্যে? আমার মাথা যেন কাজ করছে না। এই সব নিয়ে চিন্তা করতে করতে ঘড়িতে দেখলাম 8টা বাজে। হারাধন আমায় ডাকতে এসেছে। বাবু, খাবেন চলুন। যেতে পারবেন নাকি আমি খাবার ওপরে দিয়ে যাব? না না, আমার শরীর এখন ঠিক আছে, আমি নিচে খেতে যেতে পারবো। হারাধন ডেকে যাওয়ার বেশ কিছুক্ষণ পর আমি নিচে নামলাম। খাবার টেবিলটা অনেক বড়, অথচ আমরা মাত্র 3 জন। হারাধন একদিকে বসেছে, মিনতি আমার ঠিক সামনে। আজ অনেক কিছু রান্না হয়েছে। কালী মিনতি বলেছিল, ভাত, মাছের মাথা দিয়ে ডাল, একটা সবজি, বেগুন ভাজা, পোনা মাছের ঝোল, কচি পাঁঠার মাংস আর চাটনি। এত খাবার দেখে আমি বললাম, এত খাবারের আয়োজন করলেন কেন? আর সময় কখন পেলেন? আমাকে নিয়েই তো আপনারা ব্যস্ত ছিলেন। মিনতি কিছু একটা বলতে যাচ্ছিল, হঠাৎ হারাধন বলল, আজ আমাদের হাটবার ছিল বাবু। ভোরে গিয়ে আমি বাজার করেছিলাম, তারপর আপনার শরীরটা খারাপ হয়। দুপুরে আর রান্না করা হয়নি, তাই আমি মিনতিকে বলি ভালো করে রান্না করতে, যাতে আপনার মুখে একটু রুচি আসে। জ্বর থেকে উঠলে অনেক সময় খেতে ভালো লাগে না।
তাই আর কি। এইসবের মধ্যেও এরা যে আমার জন্য এত কিছু করেছে তা ভেবে আমার বেশ ভালোই লাগলো। আমার ভাত শেষ হয়ে গিয়েছিল, আজ একটু বড্ডই খিদে পেয়েছে, তাই মিনতিকে একটু ভাত দিতে বললাম। মিনতি ভাতের হাঁড়ির চাপাটা খুলে দেখল ভাত আর নেই, তাই সে রান্নাঘর থেকে ভাত আনতে গেল। আমি লক্ষ্য করলাম সে যেন রান্নাঘরের সামনে গিয়ে ঘরের মধ্যে পুরোটা না ঢুকেই হাতটা বাড়িয়ে দিল, আর তার হাতে ভাতের আরও একটা হাঁড়ি চলে এলো। এই দৃশ্যটা দেখে চোখ বুজলাম। চোখ খুলতেই দেখলাম মিনতি আমার সামনে। আমি কোনো কথা বললাম না, নিজের মনকে বোঝালাম আমি হয়তো ভুল দেখছি, কিন্তু যাচাই করার জন্য আমি আর একবার একটু মাংস চাইলাম, কারণ আমি দেখতে পাচ্ছি মাংসটা এখানে আনা নেই, আর আমার মাংসের বাটিটাও খালি। তবে এবার মিনতি নয়, উঠে গেল হারাধন। আমি লক্ষ্য করলাম আবার রান্নাঘরের খানিকটা কাছে গিয়েই হাতটা বাড়িয়ে দিল হারাধন। মাংসের বাটি হারাধনের হাতে উঠে এলো। আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না। তাড়াতাড়ি খেয়ে উঠে পড়লাম। শরীরটা খারাপ, মাথাটাও ঝিমঝিম করছে, তাই নিজেকে বোঝালাম ভ্রম, আবার হয়তো জ্বরটা আসবে, তাই ভুলভাল দেখছি। উঠে পড়লেন কেন দাদাবাবু? আর নেবেন না? না না, ঠিক আছে, আমার পেট ভরে গেছে। আমি উপরের ঘরে উঠে এলাম। রাত গভীর হলো। জানলার বাইরে চাঁদ নেই, ভরা অমাবস্যা। শরীরটা কেমন যেন ঝিমঝিম করছে, তাই বালিশে মাথা রাখলাম। কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি। হঠাৎ ঘুম ভাঙল একটা মৃদু কিচিরমিচির শব্দে। উঠে ঘড়ি দেখলাম, রাত 3টে। শব্দটা আসছে জানালার দিক দিয়ে। আমি জানালার দিকে এগিয়ে গেলাম। আস্তে আস্তে জানালাটা খুললাম। জানালার পিছনে উঠোন, স্পষ্ট দেখা যায় এখান থেকে। সেখানে একটা পুরনো কাঠের দোলনা চোখে পড়ল। দোলনার উপর বসে আছে হারাধন আর মিনতি, দোল খাচ্ছে। বাবা মেয়ে মিলে এই রাত দুপুরে দোল খাচ্ছে, আর নিজেদের মধ্যে একটা কোন অজানা ভাষায় কিচিরমিচির করছে। হঠাৎ আমার চোখ পড়ল হারাধন আর মিনতির পায়ের দিকে। আমি আর যেন নিজেকে ধরে রাখতে পারলাম না। আমার মাথাটা তীব্র ঝনঝন করে উঠতে লাগলো। শিরদাঁড়া দিয়ে হিমশীতল বাতাস বয়ে গেল। আমি দেখলাম হারাধন আর মিনতির দুটো পা নেই। আমি নিঃশ্বাস নিতে ভুলে গিয়েছিলাম। ওদের কণ্ঠ ভেসে আসছিল। শরীরটা আর বেশি দিন টিকবে না। এক রাতেই কি অবস্থা দেখলি? ও মনে হয় বুঝতে পারছে। না, কিচ্ছু বুঝতে পারবে না আমরা যতক্ষণ না বোঝাচ্ছি। এইসব দেখার পর আমার মাথা কাজ করছে না। কি করব তাও বুঝে উঠতে পারছি না। ঠিক তখনই আর একটা ছায়া ওদের পাশে এসে দাঁড়ালো। এবার আমি দেখলাম আস্তে আস্তে ছায়াটা একটা মানুষের রূপ ধারণ করছে। মানুষের রূপ ধারণ করতেই সেই চেহারাটাকে চিনতে আমার খুব একটা অসুবিধা হলো না। সে আর অন্য কেউ নয়, আমার বন্ধু অজয়। এবার মনে হচ্ছে আমার হৃৎপিণ্ডটা বুক থেকে বেরিয়ে আমার হাতে চলে আসবে।
মাথা আর শরীর মনে হয় এই দৃশ্য আর নিতে পারছে না। প্রথমে ওদের কথাবার্তা শুরু হয়, সেই কথাবার্তা আমার কান পর্যন্ত পৌঁছায় না। তারপর আমি দেখি আরও এক দৃশ্য। ধীরে ধীরে মুখটা বদলে গেল ওদের। চোখ দুটো কালো গহ্বরের মতো, মুখ থেকে বদলে গেল চামড়ার আকৃতি। মিনতির চুলগুলো হাওয়ায় উড়তে লাগলো। এরপর আমার কানে এলো অজয়ের কণ্ঠ, কর্কশ, বিকৃত। সুমন্ত আমাদের টাকায় এসেছে, ও এখন আমাদের শিকার। তোমরা এত অত্যাচার করছো, বেচারা মনে হয় এখন ঘুমাচ্ছে। কথা শেষ হতেই একটা খিনখিনে গলায় হেসে উঠল অজয়। আমি চিৎকার করতে চেয়েছিলাম, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না। সারা রাত আমি আর ঘুমোতে পারলাম না। অপেক্ষা করলাম সকালের। তারপর কতক্ষণ কেটে গেছে জানি না। হঠাৎ দেখলাম জানলার ফাঁক দিয়ে সকালের আলো পড়েছে ঘরে। আমি আর অপেক্ষা করিনি, নিজের ঘর থেকে আস্তে আস্তে বেরোই। চারিদিক নিস্তব্ধ, কিন্তু আমি আর থাকিনি। আমি পালিয়ে যাচ্ছি। বাড়ি থেকে বেরিয়ে জানি না কতক্ষণ দৌড়েছিলাম। গ্রামের কাঁচা রাস্তা, ঝোপঝাড়, অন্ধকার সব একসাথে মিলে যাচ্ছিল। শুধু একটা কথাই মাথার ভেতর ঘুরছিল, ওই বাড়িতে আমি আর এক মুহূর্ত থাকবো না। কাল রাতে আমি ওগুলো কি দেখলাম, বা তার আগের দিনও আমার সাথে এসব কি হলো? আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, বুকের ভিতরটা জ্বলে উঠছিল, তবু থামিনি। ভোরের আলো ভালো করে পরিষ্কার হতেই আমি গ্রামের বাইরে বাস স্ট্যান্ডের কাছে পৌঁছালাম। বাসে উঠে পড়ার আগে একবার পিছন ফিরে তাকিয়েছিলাম। উদাসীপুর তখনও ঘুমিয়ে, কিন্তু আমার মনে হচ্ছিল কেউ যেন আমায় দেখছে। কলকাতায় ফিরে সবকিছু আগের মতোই ছিল, লোকজন, গাড়ি, কোলাহল। তবু আমার মনের ভিতরটা কেমন আগের মতো ছিল না। রাতে ঘুম আসতো না। চোখ বন্ধ করলেই দোলনাটা দেখতে পেতাম। মনে পড়তো মিনতির সাথে আমার সেই রাতের মিলনের কথা, হারাধনের না থাকা পায়ের কথা, মিনতির ফাঁকা চোখ আর অজয়ের সেই হাসি। আমি নিজেকে বোঝানোর চেষ্টা করতাম, হ্যালুসিনেশন, শরীর খারাপ ছিল, ভ্রম। কিন্তু একটা প্রশ্ন আমাকে ছাড়ছিল না। অজয় যদি সত্যি মারা গিয়ে থাকে, তাহলে সেদিন রাস্তায় অজয়ের একটা পুরনো ডায়েরি আমায় দিয়েছিল। আমি ডায়েরিটা ভালো করে খুঁজলাম, একটা নম্বর পেলাম। আমি ফোন করলাম। একবার, দুবার, তিনবারের বেলায় কেউ ফোনটা ধরলো। হ্যালো, অজয় আছে? ওপাশ থেকে কোনো শব্দ এলো না। আপনি কে বলছেন? আমি সুমন, অজয়ের বন্ধু। আপনি হয়তো ভুল করছেন। অজয় তো... কথাটা শেষ হলো না। কি হয়েছে বলুন না। একটা দীর্ঘশ্বাস। দাদা, অজয় তো 5 বছর আগে মারা গেছে। মোবাইলটা হাত থেকে পড়ে যেতে যেতে বাঁচল। আমি বসে পড়লাম বিছানায়। ঘরের দেওয়ালগুলো যেন ধীরে ধীরে কাছে এগিয়ে আসছিল। 5 বছর। আমার মাথার ভেতরে
সেই বিকেলটা ভেসে উঠল। অজয় হাসছে, কথা বলছে, আমায় চাবি দিচ্ছে। অসম্ভব, একদম অসম্ভব। আমি ঠিক করলাম আরও খোঁজ নিতে হবে। পরের দিন আমি গেলাম অজয়ের পুরনো বাড়িতে। দরজাটা খুলল একজন মাঝবয়সী মহিলা। কাকে চান? অজয়ের বাড়ি এটা? মহিলার মুখ হঠাৎ শক্ত হয়ে গেল। আপনি কে? আমি ওর বন্ধু সুমন। কিছুক্ষণ চুপ করে থাকার পর সে বলল, ভেতরে আসুন। ঘরের ভিতরে ঢুকতেই চোখে পড়ল অজয়ের ছবি, ফুলের মালা দেওয়া। মাথাটা ঘুরে গেল। কিছুক্ষণের জন্য আমি থেমে গেলাম। তারপর এসব কিভাবে? অ্যাক্সিডেন্ট, বাইক অ্যাক্সিডেন্ট। রাতে ফিরছিল, দেহটা পাওয়া গেছিল নদীর ধারে। আমি চেয়ারে বসে পড়লাম, কিন্তু ও সেদিন আমার সাথে কথা বলল। এই কথাটা শোনার পর মহিলার চোখ বড় হয়ে গেল, খানিকটা আঁতকে উঠল, যেন আমার কথা তার বিশ্বাস হলো না। না হওয়াটাই স্বাভাবিক। তবে সে বলল, কবে? কয়েকদিন আগে, শ্যামবাজারে। ঘরে নীরবতা নেমে এলো। হঠাৎ ভিতরের ঘর থেকে একজন বৃদ্ধ বেরিয়ে এলো। আমি অবাক হয়ে তাকালাম তার দিকে। তারপর তিনি বললেন, আপনি কি সুমন? আপনি তো ফোন করেছিলেন শুনেছি। আমি আবার তাকিয়ে রইলাম। হ্যাঁ, আমি সুমন, আমি ফোন করেছিলাম। বৃদ্ধ ধীরে ধীরে আমার সামনে এসে দাঁড়ালো। তুমি কে উদাসীপুরে গিয়েছিলে? আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আমি উদাসীপুরে গিয়েছিলাম, ইনি কি করে জানলেন? আমি তো একবারও বলিনি যে আমি উদাসীপুর গিয়েছিলাম। আমি প্রশ্ন করলাম, আপনি জানলেন কিভাবে আমি উদাসীপুর গিয়েছিলাম? বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেলল। কারণ অজয় মরার আগে ওই বাংলোতেই থাকতো। ওই বাড়িতে কেউ বেশি দিন টেকে না। আরাধন ছিল ওই বাড়ির কেয়ারটেকার, আর সঙ্গে থাকতো ওর মেয়ে মিনতি। আমার গলা শুকিয়ে গেল। ছিল মানে? বৃদ্ধ মাথা নাড়ল। হ্যাঁ, ছিল। আরাধন আর মিনতি দুজনেই সেই রাতে আগুনে পুড়ে মারা যায়। আমার মাথার ভিতরটা ঝাঁঝা করতে লাগলো। অজয় ওদের খুব ভালোবাসতো বাবা। তবে আমি মনে করি ওরা তিনজন এখনো ওখানেই থাকে। অজয় ওদেরকে ছাড়া বেশি দিন থাকতে পারে না। আমি উদাসীপুরের কথা জানি আমার এক বন্ধুর ছেলের কাছ থেকে। বাংলোটা পড়েছিল বলে আমি একদিন ওদেরকে সেখানে পাঠাই। ওরা বলেছিল পিকনিক করতে যাবে, তাই আমার বন্ধুর ছেলের বন্ধুরা ওখানে পিকনিক করতে যায়। কিন্তু বাবা, তারপর ওরা আর কেউ স্বাভাবিক অবস্থায় ফিরে আসেনি। এরপর থেকেই আর কেউ সেই বাড়িতে যায় না। তবে ও যে কেন তোমাকে ওই বাড়িতে ডেকে নিয়ে গেল তা আমি বলতে পারবো না। বৃদ্ধের এই কথা শুনে
আমি ওখান থেকে চলে এসেছিলাম। এত কথার মধ্যে আমি ওনাকে জিজ্ঞাসা করতে ভুলে গিয়েছিলাম উনি অজয়ের কে হতেন। সেদিন রাতে আমি আয়নার সামনে দাঁড়িয়েছিলাম, মুখটা কেমন ফ্যাকাশে। হঠাৎ আয়নার পিছনে একটা ছায়া নড়ল। আমি ঘুরে তাকালাম, কেউ নেই, কিন্তু আমার কানে স্পষ্ট একটা কণ্ঠ ভেসে এলো। তুই তো বলেছিলি আমার বাংলোয় গিয়ে তুই গল্প লিখবি। হঠাৎ আমি চমকে উঠলাম, চোখ বন্ধ করলাম, আর যখন খুললাম আমি একা। আমি বুঝতে পারলাম যতই কলকাতার আলো শব্দ আমাকে ডুবিয়ে রাখুক না কেন, উদাসীপুর আমাকে ছেড়ে যাবে না। রাত হলেই মনে হতো ঘরের কোণগুলো বড় হয়ে যাচ্ছে, ছায়াগুলো একটু বেশি নড়ছে। মিনতি যেন আমার দিকে লালসাময় দৃষ্টি নিয়ে তাকিয়ে রয়েছে। আর আর সব থেকে ভয়ঙ্কর, আমি আর নিশ্চিন্ত ছিলাম না। কোনো একটা স্মৃতি, কোনো একটা কল্পনা, অজয়ের কণ্ঠটা মাঝে মাঝেই আমার কানে ভেসে আসতো, খুব কাছ থেকে। আমার সব গুলিয়ে যেতে লাগলো। এত তাড়া কেন তোর? গল্প তো সবে শুরু। আমি চমকে উঠলাম, চারিদিকে তাকালাম, কেউ নেই। আপনাদের একটা কথা জানানো হয়নি জানেন, এই ঘটনার আগে থেকেই আমি একটা গল্প লিখছিলাম। গল্পটা খানিকটা আমার সাথে ঘটে যাওয়া ঘটনার মতো। ওখানে গিয়ে আমার শরীর এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে আমি গল্পটা নিয়ে আপনাদের কিছু বলবো তা আমার মাথায় আসেনি। এখন মনে হচ্ছে আমার লেখা চরিত্রগুলোই জীবন্ত হয়ে উঠছে, আবার আমার চারপাশে ঘুরে বেড়াচ্ছে, আমায় ডাকছে। কিন্তু অজয়, এটা তো আমার বানানো চরিত্র নয়, এটা তো আমার বন্ধু, সে এখন বেঁচে নেই। কিন্তু অজয়ের মতো একটা চরিত্র আমি গল্পে লিখেছিলাম, সে কি তবে? আমার মাথা কাজ করছে না জানেন। আমি ঠিক করলাম আমি সব কিছু লিখে ফেলবো। যদি এটা আমার মাথার ভিতরের গল্প হয় তাহলে কাগজে লিখলেই শেষ হবে। কলম ধরলাম, শিরোনামে লিখলাম উদাসীপুর। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, আমি যা লিখতে চাইছি তার আগেই শব্দগুলো যেন কাগজে উঠে আসছে। আমি লিখছি, হারাধন প্রথম দিন খুব শান্ত ছিল। কিন্তু জানেন, পরের লাইনটা আমি লিখিনি, লেখা হয়ে গেছে, কারণ সে জানতো সময় বেশি নেই। আমার হাত কাঁপতে লাগলো। বাথরুমে গিয়ে মুখে জল দিলাম। আয়নায় তাকিয়ে দেখি আমার চোখের নিচে কালচে দাগ, গাল বসে গেছে। আমি নিজের দিকে তাকিয়ে বললাম, তুমি ঠিক আছো তো সুমন? আয়নায় ঠোঁট নড়ল, কিন্তু শব্দটা আমার নয়। তখন আবার একটা কণ্ঠ, ঠিক তো তখনই হবে যখন লেখা শেষ হবে, তাই দা বাবু। আমি আমি পিছিয়ে গেলাম, ঘুরে তাকালাম, কেউ নেই। আয়নায় আবার শুধু আমি। সেদিন রাতেই বুঝলাম আমাকে আবার উদাসীপুরে ফিরে যেতে হবে, কারণ উত্তরগুলো কলকাতাতে নেই। আমি নিজেকে বোঝানোর চেষ্টা করলাম, এটা পাগলামি, কিন্তু বুকের ভিতরটা বলছিল আমি ফিরে না গেলে
শেষ হবে না এই গল্প। আর কিছু ভাবতে পারছি না, বেরিয়ে পড়লাম উদাসীপুরের উদ্দেশ্যে। ট্রেনে বসে জানালার বাইরের দিকে তাকিয়েছিলাম। রাত, অন্ধকারে ট্রেন ছুটে যাচ্ছে। হঠাৎ পাশের সিটে কেউ বসলো। আমি তাকালাম, তাকিয়ে আঁতকে উঠলাম। পাশে বসে থাকা মানুষটি অজয়। একই পোশাক, একই হাসি। ভয় পাচ্ছিস? তুই মরে গেছিস? মরা বাচ্চা এগুলো কাদের জন্য রে? আমরা তো তোর গল্পের অংশ। আমি তো তোকে নিয়ে গল্প লিখিনি। তাই তো তুই এখনো বেঁচে আছিস। আমি চোখ বন্ধ করলাম, তারপর ধীরে ধীরে চোখ খুললাম। চোখ খুলতেই দেখি পাশের সিটটা ফাঁকা, কেউ কোথাও নেই। ট্রেন দাঁড়িয়ে আছে স্টেশনে। জানালা থেকে উঁকি দিয়ে দেখলাম আমি উদাসীপুর পৌঁছে গেছি। বাংলোর সামনে পৌঁছাতেই গেটের সামনে দাঁড়িয়েছিল হারাধন। তার চোখে এবার কোনো মানবিক ছাপ নেই। হারাধন মৃদু হাসল। ভেতর থেকে মিনতি বেরিয়ে এলো। আজ তাকে আরো সুন্দর লাগছে, আরো জীবন্ত, আরো আকর্ষণীয়। মনে হচ্ছে তার নরম হাতের স্পর্শ, নরম শরীর, উষ্ণ দেহ আমায় ডাকছে। আপনি চলে গিয়েছিলেন বলে গল্পটা থেমেছিল। আপনার গল্পে আমাকে কি চাইছেন না দায়রা বাবু? তোমরা কারা? মিনতি আমার দিকে এক পা এগোলো। যারা এই গল্পের শেষ চায়, তোমার ভালো চাওয়ার লোক আমরা দায়রা বাবু। আপনি আসবেন জানতাম। আপনার অপেক্ষা করছিলাম বাবু। আজ আবার অমাবস্যা, আপনি ফিরে এসেছেন। আপনাকে আবার লিখতে হবে বাবু। আপনি না লিখলে আমরা জীবন্ত থাকবো কিভাবে? আমার বুকটা ধক করে উঠল। আমি প্রশ্ন করলাম, আর যদি আমি লিখতে না চাই? হঠাৎ করেই হারাধনের চোখ দুটো অন্ধকার হয়ে গেল। মুখ এবং চেহারা পরিবর্তন করতে শুরু করলো। তারপর সে ফিরে এলো সেই রাতের চেহারায়। তারপর কর্কশ গলায় বলল, তাহলে তুমি থেকে যাবে? মিনতি ফিস ফিস করে বলল, আমাদের সাথেই এখান থেকে আর ফিরতে পারবে না দায়িত্ব বাবু। লেখাটা শেষ হলে হয় আমি মুক্ত হব, নয়তো গল্পটা আমাকে লিখে ফেলবে। এমন ভাবতে ভাবতে হঠাৎ দেখি হারাধন আর মিনতি আমার দিকে এগিয়ে আসছে। আর কিছু আমার মনে নেই। সকালবেলায় ঘুম ভাঙল খুব সাধারণ একটা শব্দে। রাস্তায় দুধওয়ালার সাইকেলের ঘন্টা। কয়েক সেকেন্ড আমি বুঝতে পারিনি আমি কোথায়। ঘরের সিলিংটা পরিচিত, দেওয়ালের ঘড়িটা টিকটিক করছে। জানালা দিয়ে কলকাতার আলো ঢুকছে। আমি বেঁচে আছি এই কথাটা বুঝতে আমার বেশ কিছুক্ষণ সময় লেগেছিল। বিছানায় উঠে বসলাম। আমার মাথার কাছে বসে আছে আমার মা, আমার বাড়ির কাজের লোক, আমার বাবা। শরীরটা অদ্ভুতভাবে হালকা। বুকে সেই চাপ ভাবটা আর নেই, মাথাও ঘোরাচ্ছে না।
মা কিছু একটা আমায় বলতে যাচ্ছিল। আমার টেবিলের দিকে চোখ পড়তেই দেখলাম খাতাটা খোলা। আমি দেখলাম বাড়ির লোকেরা আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। আমি তাদের উপেক্ষা করেই ধীরে ধীরে এগিয়ে গেলাম টেবিলের দিকে। ঘরের নীরবতা ভেঙে মা বলে উঠল, এখন কেমন আছিস খোকা? আজ ভোর থেকে তোর জ্বরটা নেই। অঘরে পড়েছিলিস, হঠাৎ করে উঠে টেবিলের দিকে গেলি কেন? 5 দিন ধরে তোর তো কোনো জ্ঞানই ছিল না, কেবলই ভুলভাল বকে যাচ্ছিলিস। মায়ের মুখে এই কথাটা শুনে আমি অবাক হয়ে গেলাম। আর আমার মাথার মধ্যে একটা চাপ সৃষ্টি হলো। মনে হলো এই 5 দিন আমি অন্য জগতে ছিলাম আর অন্য কিছু ঘটছিল আমার সাথে। কিন্তু মনে হচ্ছে সেগুলো আমি আর মনে করতে পারছি না। তারপর আমি মাকে প্রশ্ন করলাম, আচ্ছা মা, আমি তো সেদিন অফিসে গিয়েছিলাম, তারপর শ্যামবাজারের রাস্তা দিয়ে হাঁটছিলাম। আমার সামনে একটা গাড়ি চলে আসে, পিছন থেকে কেউ আমার হাতটা ধরে টানে, কিন্তু আমি জ্ঞান হারিয়ে ফেলি। আমার তো এইটুকুই মনে আছে। আচ্ছা, আমি বাড়ি পর্যন্ত এলাম কিভাবে? ভগবানের অশেষ কৃপা বাবা, যে তোর বন্ধু তোকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে গেছে। আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে গেছে? তা তুমি তাকে চেনো না? আমার বন্ধুদের মধ্যে মোটামুটি তুমি তো সবাইকেই চেনো। কে সেই বন্ধু? না রে, ও বললো নাকি তোর ছোটবেলার বন্ধু। তোর সাথে অনেকদিন যোগাযোগ ছিল না, মাঝে তোকে একদিন এসে দেখে গেছিল। কি যেন একটা নাম বললো। কি নাম বললো? ও হ্যাঁ, মনে পড়েছে, অজয়। নামটা শুনে আমার বুকের ভেতরটা তোলপাড় করে উঠল। অজয়? আমি যতদূর জানি সে তো 5 বছর আগে মারা গেছে। তবে এখানে আসবে কি করে? আমাকে বাঁচাবে বা কি করে? এইসব ভাবতে ভাবতে খাতার দিকে আমার চোখ পড়ল। মনে পড়ল কিছুদিন আগেই আমি একটা গল্প লিখছিলাম। সেই খাতাটাই এখানে খোলা রয়েছে। তার শেষ পাতায় বড় বড় অক্ষরে লেখা, আমি ফিরে এসেছি বন্ধু, তবে আমাকে খোঁজার চেষ্টা করিস না। খোঁজার চেষ্টা করলে আমি আরো বেশি হারিয়ে যাব তোর মাথার গভীরে। তুই বুঝতেও পারবি না কোনটা ঠিক আর কোনটা ভুল। তোর গল্পের চরিত্ররা তোর আশেপাশেই ঘুরে বেড়াবে, কিন্তু তুই সত্যি আর মিথ্যের ফারাকটা বুঝে উঠতে পারবি না, ভুলে যাবি। তাই আমায় না খোঁজাই ভালো। ইতি, অজয়। তার সাথে লেখা একটা নাম্বার। আমার হাত কাঁপতে লাগলো, মাথা ঝনঝন করতে লাগলো। এটা কি? আমি কি লিখেছি? আমি অজান্তেই ফোনটা তুলে নিলাম, সেই নাম্বারটা আবার ডায়াল করলাম। এবার সঙ্গে সঙ্গে কলটা ধরল একজন মহিলা। হ্যালো, আমি সুমন বলছি। অজয়। 1 মিনিটের নীরবতা। তারপর মহিলাটি আবার বলল, আপনি কি মজা করছেন দাদা? অজয় তো বহু বছর আগে। লাইনটা কেটে গেল। আমি ফোনটা নামিয়ে রাখলাম। আমি একটু বাথরুম থেকে আসছি মা। আমি বাথরুমে গেলাম। নিজের অজান্তেই আমি শান্ত হয়ে গেলাম। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকালাম। চেহারাটা আমারই, কিন্তু চোখের ভিতর কিছু একটা বদলে গেছে। চোখ মুখ ভালো করে জল দিয়ে ধুলাম। দেখলাম চোখের ভিতরের মণিটা একটু বদলে গেছে।
যেন নিজেই রং বদল করেছে। আমি আয়নার দিকে তাকিয়ে নিজের মনে মনে বললাম, গল্পটা কি শেষ? আয়নার প্রতিফলনটা একটু দেরিতে নড়ল। তারপর অপরিচিত একটা কণ্ঠ ভেসে এলো। গল্প কখনো শেষ হয় না বন্ধু, শুধু লেখক বদলে যায়। আমি পিছনে ফিরে তাকালাম, কেউ নেই। আমি আবার ভাবলাম, কিন্তু উত্তর খুঁজে পেলাম না। আমি একটা গল্প লিখছিলাম ঠিকই, কিন্তু সেই গল্পের চরিত্রগুলো আমার জীবনে জীবন্ত হয়ে উঠল। আমি আর কিছু ভাবতে পারছি না, মাথা গুলিয়ে যাচ্ছে। অজয়ের ব্যাপারে আমি বাবা মাকে কিছু জানাইনি, ওরা যদি ভয় পায়। এখন বেশ দুদিন কেটে গেছে। সেদিন আমি একটা নতুন গল্প লেখা শুরু করলাম। গল্পের নাম দিলাম উদাসীপুর, একটি অসমাপ্ত গল্প। 5 দিনের জ্বরে আমার সাথে ঠিক কি কি হয়েছে এখন আমার সব মনে পড়ে গেছে। আমি ঠিক কি ধরনের গল্প লিখছিলাম যাতে চরিত্রগুলো সত্যি সত্যি আমার জীবনে জীবন্ত হয়ে ওঠে, এবার আমি উদাসীপুরের নাম দিয়েই লেখা শুরু করলাম, যাতে অজয় আমার সামনে আসে। কারণ আমার অনেক প্রশ্ন আছে তাকে করার। লেখার সময় খেয়াল করলাম হারাধন, মিনতি ওরা আর ভয়ঙ্কর নয়, ওরা অপেক্ষা করছে আমার পরের লাইনের জন্য। রাতের দিকে জানালা খুলে বাইরে তাকালাম। কলকাতার আলো, কোলাহল, জীবন। ঠিক তখনই হাওয়ার মধ্যে খুব ক্ষীণ একটা শব্দ এলো, দোলনার কিরকির। আমি হাসলাম, ভয় পেলাম না, কারণ আমি জানি উদাসীপুর কোনো জায়গা নয়, উদাসীপুর একটা গল্প। আর যত দিন গল্প লেখা হবে কেউ না কেউ সেখানে ফিরে যাবেই, হয় পাঠক হিসাবে নয়তো লেখক হিসাবে। শেষ হলো আজকের গল্প সৌম্যজিৎ ঘোষের কলমে বাংলোয় এক রাত। গল্পটিতে অভিনয় করেছেন সৌম্যজিৎ ঘোষ, জ্যোতি সেনগুপ্ত, অনুপমা পাল, অর্ণব বাগচি এবং প্রীতম চক্রবর্তী। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই গল্পটিকে লাইক করে দেবেন। এই ধরনের ভৌতিক গল্প শুনতে আমাদের চ্যানেল গল্প আসর সাবস্ক্রাইব করুন। দেখা হবে আরও একটি দুর্দান্ত গল্প নিয়ে পরবর্তী সপ্তাহে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর শুনতে থাকবেন গল্প আসর।